কোনো বিপদ হলো না তো? আসছে মুখ পোড়াটা। হোটেল বানানো শেষ। সারাদিন জাল ফেললাম, তেমন মাছই উঠতেছিল না। আমাদের হোটেলের পাশে রাতারাতি আরেকটা হোটেল কোথা থেকে আসলো? আমাকে ক্ষমা করে দিন মোড়লবাবু, আমার বড্ড ভুল হয়ে গেছে। বাড়ি থেকে এত দূরের নদীতে থালা বাসন ধোয়ার জন্য নিয়ে আসতে হয়। সকালবেলা আসতে যেতেই সব সময় পার হয়ে যায়। মাসির বাসায় কাজে যেতেও অনেক দেরি হয়ে যায়। ঠাকুমা, দিদি যে এখনো এলো না, কখনো তো এত দেরি করে না, তাহলে আজকে কেন এত দেরি করতেছে? কে জানে আজ এত দেরি করছে কেন। এখন তো বড্ড চিন্তা হচ্ছে। এত দেরি হবার তো কথা না। কোনো বিপদ হলো না তো? কি বলো ঠাকুমা, বিপদ কেন হবে? দিদি তো প্রতিদিনই এই রাস্তা দিয়ে সকাল সকাল থালাবাটি নিয়ে যায়, আবার দুপুরে কলসি নিয়েও যায়। কোনো সমস্যা তো হয় না? হ্যাঁ রে, আমাদের বাড়ির সাথে যদি একটা পুকুর থাকতো তাহলে তোর দিদিকে এত দূরে যেতে হতো না। কি করব বল, পুকুর কাটাতে অনেক টাকা লাগে। আমাদের হাতে যে অত টাকা নেই। ঠাকুমা, আমি কি সামনের দিকে এগিয়ে দেখব? দিদি যে এখনো আসছে না। অপেক্ষা যখন করেছিস আর একটু অপেক্ষা করে দেখ, তারপর সামনে গিয়ে দেখবি নে, কেমন? এই তো দিদি চলে এসেছে। দিদি, তোর আজকে এত দেরি হলো কেন? জানিস আমাদের কত চিন্তা হচ্ছিল তোর জন্য। কি করব বল, বাড়ি থেকে নদী যে অনেক দূরে, সময় লেগে যায়। কিন্তু সে কথা চিন্তা করলে তো হবে না, থালাবাটি যে ধুতে হবে। আমরা একটা পুকুর কাটলেই তো পারি, তাহলে আর কষ্ট করে পানির জন্য এত দূরে যেতে হবে না। বাড়ির পাশেই পানি পেয়ে যাব তাহলে। পুকুর কাটাতে টাকা লাগে রে, টাকা লাগে। আমাদের যা অবস্থা, নুন আনতে পান্তা পুরাই, আবার পুকুর কাটার স্বপ্ন দেখছিস? দেখি, আমি তো সাজনা মাসির বাসায় কাজ করি, আস্তে আস্তে টাকা জমিয়ে একটা পুকুর কাটাতে পারি কিনা। আমি আসি, দেরি হয়ে গেছে অনেক। সাজনা মাসি আবার বকবে। আজকে আসুক মুখ পোড়াটা। প্রতিদিন দেরি করে আসবে আর কিছু না কিছু একটা অজুহাত দিবেই। আজকে আসুক, শেষবারের মতো সতর্ক করে দেব। মাসি, আমি এসে পড়েছি। দাও তো, আমার কি কি কাজ করে দিতে হবে বুঝিয়ে দাও। আমি ফটাফট সব কাজ করে দিচ্ছি। আসছে মহারানী আমার ফটাফট কাজ শেষ করে দিতে। শুনি এত বেলা হলো, কোথায় ছিলে? এত বেলা করে আসলে তোকে কাজে আসার কোনো দরকার নেই। এমন করে বলছো কেন মাসি? তুমি তো জানো আমাদের বাড়ি থেকে নদী কত দূরে। সকালবেলা আমাকে ওই নদীতে গিয়ে থালাবাটি ধুয়ে আসতে হয়, তাই একটু দেরি হয়ে যায়। যাই বলি শুধু অজুহাত দেবে। বলি নিজের দোষটা স্বীকার না করে অজুহাত দাও কেন? আর যদি একদিন দেরি করে আসিস তাহলে আর তোকে আমার বাসায় কাজে আসতে হবে না। আমি অজুহাত দিচ্ছি না, সত্যি বলছি। আমার কোনো দোষ নেই। কি করব, আমাদের বাড়ি থেকে নদী অনেক দূরে, তাই তো দেরি হয়ে যায়। বেশ তো, দেরি হয়ে যায় তাহলে আর কাজে আসিস না। আমি উত্তরপাড়ার লতাকে আমার বাসায় কাজে রাখবো। আর দেরি হবে না, এবারের মতো ক্ষমা করে দিন। এরপর থেকে আমি ঠিক সময় মতো চলে আসব। আজকে অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি যেতে হবে। ঠাকুমা, আসি রে। আজ না হলে সাজনা মাসি আবার রাগারাগি করবে। কিছু তো খাসনি সকালে, কিছু অন্তত খেয়ে যা। সকাল সকাল না খেয়ে যাস না, তাহলে শরীরে রোগ বাঁধবে। এখন সময় হবে না গো, চলি। মাসি, আমি চলে এসেছি। দেন তো দেখি কি কি কাজ করে দিতে হবে। আমি একে একে সব কাজ করে দিচ্ছি। আসছে মুখ পোড়াটা। বলছি তোকে আর আমার বাড়িতে কাজে আসতে হবে না, আমি লতাকে ডেকে নিয়েছি। তোর মতো ফাঁকিবাজ কাজের মেয়ে আমার দরকার নেই। মাসি, আমাকে এভাবে বের করে দিবেন না। বাড়িতে ছোট একটা ভাই আছে আর বয়স্ক ঠাকুমা, কেউ কাজ করতে পারে না।
সংসার আমাকে একা সামলাতে হয়। আপনি কাজ থেকে বের করে দিলে আমরা কোথায় যাব? ভেবেছিলাম বাবা মা মরা মেয়ে, তাই কাজে রেখেছিলাম। কিন্তু কাজ যেমন দেরিতে আসিস, ঠিক তেমনি কাজে ফাঁকিবাজি। আমি লতাকে ডেকে নিয়েছি, তুই আসতে পারিস, তোকে আর আমার দরকার নেই। এভাবে বের করে দিলে আমি কোথায় যাব? আমার যাওয়ার কোনো জায়গা নেই। কে কাজ দেবে আমায়? কে কাজ দেবে তা আমি জানি না, কিন্তু তোকে আমি আর কাজে রাখতেছি না। বের হয়ে যা আমার বাড়ি থেকে, বের হয়ে যা বলছি। একে রে, তোর মুখ এমন কালো দেখাচ্ছে কেন? কি হয়েছে তোর? এত তাড়াতাড়ি কাজ থেকে চলে আসলি যে? সজনা মাসি আমাকে কাজ থেকে বের করে দিয়েছে। আমার কাজে যেতে দেরি হয়, তাই আমাকে সে আর কাজে রাখবে না। পুপ্পাড়ার লতাকে সে কাজে রেখেছে। এমনটা সাজনা করতে পারলো? এখন কি করবি? কিভাবে সংসার চলবে? আমারও তো বয়স হয়েছে, তোদের জন্য যে কিছু করব তাও পারছি নে। দেখি কিছু একটা হয়ে যাবে, তুমি এত চিন্তা করো না তো। দেখি কোথাও কাজের সন্ধান পাই কিনা, কালকে বের হব কাজের সন্ধানে। সেই সকালবেলা বের হয়েছি, এখন দুপুর হয়ে গেছে, কোনো কাজের খোঁজ পেলাম না। এদিকে ক্ষুধায় যে পেটের ভিতর খুচখুচ করছে। সামনেই কুজো বুড়ির বাড়ি, যাই তার বাড়ির দিকেই যাই। কি যে শিলা না, তুই এদিকে? কি খবর রে? তেমন ভালো না গো। কাজের সন্ধানে বের হয়েছিলাম, কিন্তু কোথাও কোনো কাজের খোঁজ মিলল না। কপালে থাকলে পেয়ে যাবি। দুপুর তো হয়ে গেল, নিশ্চয়ই কিছু খাসনি। আয়, আমি আজ কুমড়ো পোলাও রেঁধেছি, খাবি আয়। তাহলে তো ভালোই হয়। যা ক্ষুধা লেগেছে না, পা আর চলে না। দুমুঠো খেতে পারলে আবার শরীরে শক্তি পাবো। ঠাকুমা, কাল সারাদিন কাজের সন্ধান করলাম, কিন্তু কোথাও কোনো কাজের খোঁজ মিলল না। কি করব কিছুই বুঝতে পারছি না। কালকে সকালে বের হয়েছিস আর বিকেলে ফিরেছিস, দুপুরে কোথায় খেয়েছিস? কাল কুজো বুড়ির বাড়িতে গিয়েছিলাম, খুব ক্ষুধা পেয়েছিল। দুপুরে কুজো বুড়ির বাড়িতেই খেয়েছি। দেখ শিলা, মাঝিরা নদীতে মাছ ধরে, মাছ ধরতে ধরতে প্রায় দুপুর হয়ে যায়। আমরা যদি নদীর পাড়ে একটা ভাতের হোটেল দেই, তাহলে মাঝিরা সবাই আমাদের হোটেলে খেতে আসবে। তাহলে তো আমাকে আর মানুষের বাসায় কাজে যেতে হবে না, হোটেলের ইনকাম দিয়েই আমাদের সংসার চলবে। কিন্তু আমরা কি পারবো? পারবি না কেন? অবশ্যই পারবি, তোকে যে পারতেই হবে। মানুষের বাসায় বাসায় কথা শুনে কাজ করার থেকে নিজের হোটেলে কষ্ট করা অনেক ভালো। বাড়ি থেকে রান্না করে হোটেলে নিয়ে যাব। খুব ভালো হবে, আমাদের একটা হোটেল থাকবে। দিদি দিদি, আমরা তাহলে কালকে থেকেই হোটেলের কাজ শুরু করে দিব। হ্যাঁ কদম ভাই আমার, কালকেই আমরা হোটেলের কাজ শুরু করে দেব। আমরা অবশ্যই পারবো। হোটেল বানানো শেষ, রান্না করা খাবারও নিয়ে এসেছি। এখন শুধু খাবারের জন্য মাঝি ভাইদের আসার বাকি। মাঝি ভাইয়েরা এলেই আমাদের হোটেল চালু হয়ে যাবে। দুপুর যে হয়ে গেল ঠাকুমা, আমাদের এক্ষুনি প্রস্তুতি নিয়ে রাখতে হবে। জেলেদের ইনকাম অনেক কম, তাই আমরা খাবারের দাম কমিয়ে অল্প কিছু লাভ রাখবো। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। জেলেদের ইনকাম সীমিত, বেশি দাম রাখলে টাকা দিতে পারবে না, এতে আমাদেরই ক্ষতি হবে। তোমাকে চিন্তা করতে হবে না ঠাকুমা, আমি ঠিক সামলে নেব। তুমি শুধু হিসাবটা রাখবে, বাকি কাজ আমি দেখছি। কি গো বাছারা, তোরা এখানে নদীর পাড়ে ভাতের হোটেল দিয়েছিস নাকি? তা বেশ করেছিস। এখন থেকে তোদের এখান থেকে খেয়ে আবার নদীতে মাছ ধরতে যেতে পারবো।
হ্যাঁ, আপনাদের কথা চিন্তা করেই তো ভাতের হোটেল দিয়েছি। আপনাদের যখন ক্ষুধা পাবে এখানে চলে আসবেন। আমাদের হোটেলে সব ধরনের খাবার পাবেন খুব অল্প মূল্যে। খুব ভালো, খুব ভালো। নদীতে নৌকা বাইতে বাইতে ক্লান্ত হয়ে পড়ি, তখন দুমুঠো ভাত খেতে পারলে শরীরটা একটু স্বস্তি পাওয়া যাবে। তোরা খুব ভালো উদ্যোগ নিয়েছিস বাছা। নদীতে আরো যারা মাঝি আছে তাদেরকেও বলে দিও আমাদের হোটেলের কথা। যদি টাকা না থাকে তাহলেও সমস্যা নেই, পরে দিলেও হবে। বেশ বেশ, তাহলে তো খুবই ভালো হয়। আমাদের জন্য হোটেল দিয়েছিস, আবার বাকিতে খাবার ব্যবস্থাও আছে। এটা তো খুবই খুশির খবর। আমি সবাইকে বলে দেব যেন এই হোটেল থেকে সবাই ভাত খায়। আমাদের এখানে সব খাবারের মূল্য খুব অল্প রাখা হবে। মাত্র 40 টাকার মধ্যে খাবার দেওয়া হবে, যাতে খাবারের মূল্য আপনাদের হাতের নাগালে থাকে। এ তো আরও ভালো খবর। আগে আমরা বাজারে গিয়ে চড়া মূল্যে খাবার খেতাম, এখন যদি 40 টাকায় পাই তাহলে তো সবাই এখানেই খেতে আসবে। আচ্ছা আচ্ছা, আপনি সবাইকে বলে দিয়েন। ও কাশিম ভাই, কাশিম ভাই, বলছি সারাদিন তো মাছ ধরলে, এখন একটু জিরিয়ে নাও বাপু। তা মাছ কেমন পেলে? ঘুমটা তো আজ ভালোই ছিল। আর ভাই বইলো না, সারাদিন জাল ফেললাম, তেমন মাছই উঠতেছিল না। এখন কয়েকটা উঠতেছিল, তাও আবার পেটে খুব বেশি খিদা লেগেছে। এখন আবার সেই বাজারে যেতে হবে, নয়তো মাছ কিভাবে ধরবো বলো? পেটে খিদা নিয়ে কি আর মাছ ধরা যায়? কেন বাজারে যেতে হবে কেন? নদীর পাশেই তো সুন্দর একটা হোটেল উঠেছে, সেখান থেকেই তো ভাত খেতে পারো মশাই। কি বলেন ভাই, কোন পাশে উঠেছে ওই হোটেল? আর কি কি খাবার পাওয়া যায় ওখানে? আরে ভাই, নদীর ওই উত্তর পাশটায় সুন্দর একটা হোটেল উঠেছে। ওখানে ভাত এবং নানা রকম তরকারি পাওয়া যায়। তুমি চাইলে ওখান থেকে খেতে পারো। তাহলে তো ভালোই হয়। সারাদিন এই নদীতে থাকতে পারবো, মাছ ধরতে পারবো, তাতে কোনো সমস্যা হবে না। আর হ্যাঁ ভাই, এখানে খাবার খেতে কত টাকা লাগে? 40 টাকা দিয়ে ভাত পাওয়া যায়। তাছাড়া এখানে রান্নাটাও বেশ ভালো। আমি তো এখন থেকে এখানেই খাবো, বাজারে আর যাব না। কষ্ট করে বাজারে গিয়ে কী লাভ? বেশি টাকা দিয়ে খেতে হয়, আবার রান্নাটাও বেশি ভালো থাকে না। তাহলে তো ভালোই। 40 টাকায় যদি ভাত খাওয়া যায় তাহলে সময় নষ্ট করে বাজারে গিয়ে কি করব? কিন্তু আমার হাতে তো এখন কোনো টাকা কড়ি নেই যে আমি হোটেলে গিয়ে খাবো। তার থেকে বাজারেই যাই, কাল থেকে না হয় এখানে খাওয়া যাবে। আরে মিয়া ভাই, এইসব নিয়ে চিন্তা করো না, কারণ ওই হোটেলে বাকিও খাবার দেয়। তুমি ওখান থেকে আজ থেকে খেতে পারো, কিন্তু টাকাটা পরে আবার দিয়ে দিতে হবে। তাই নাকি ভাই? এ তো সুযোগ সুবিধা। তাহলে তো আমাকে এক্ষুনি গিয়ে খেয়ে আসতে হয়, এসে আবার জাল ফেলবো। তাই যাও, তাই যাও, খেয়ে তারপর নদীতে এসো। সকাল শেষ হয়ে যে দুপুর ঘনিয়ে এলো। মামা, আপনি তো ঠিকাদারি কাজ করেন, সবার পুকুর কেটে দেন। আমাদের জন্য একটা পুকুর কেটে দিলে কত টাকা লাগবে? তোরা কাটবি পুকুর? হা হা হা, ঠিক মতো খেতে পারো না, আবার পুকুর কাটার স্বপ্ন দেখো? এসব জেনে তো লাভ নেই। যখন টাকা হবে তখন এসে বলিস, আমি লোক দিয়ে কাটিয়ে দেব। আমার কাছে টাকা আছে, আপনি কাটিয়ে দিবেন কিনা সেটা বলুন, আমি আপনাকে টাকা দিয়ে দেব এখনই। একটা পুকুর কাটতে ৮০০০ টাকা লাগবে। কোথায় পাবি তুই এত টাকা? যখন এত টাকা হবে তখন আসিস, আমি তোদের পুকুর কেটে দেব। এই নিন ৪,০০০ টাকা, বাকি টাকা কিছুদিনের মধ্যেই দিয়ে দেব। আপনি পুকুর কাটার জন্য লোকজন দেখতে পারেন। এত টাকা তুই কোথায় পেলি? চুরি করিসনি তো আবার বাড়ি থেকে? এত টাকা তোর কাছে? না না না, এ তো সন্দেহজনক। সন্দেহের কিছু নেই মামা,
আমরা যে নদীর পাড়ে ভাতের হোটেল দিয়েছি, ওই হোটেল থেকে যা ইনকাম হয় তার থেকেই জমিয়ে রেখেছিলাম, সেই টাকাই দিলাম। আমাদের হোটেলের বেচাকেনা একেবারেই কমে গিয়েছে, কিন্তু কেন কমেছে বুঝতে পারছি না। কিন্তু এখন বুঝতে পেরেছি কেন কমে গেছে। এর একটা বিহিত করতেই হবে দেখছি। কিছুদিন ধরে শুনছি হোটেলে কেনাবেচা তেমন ভালো হয় না। কি হয়েছিল একটু বলো তো। আমাদের ঘরে যে মেয়েটা কাজ করতো সীমা, ও নদীর পাড়ে একটা হোটেল দিয়েছে, যার কারণে বেশি মানুষই নদীর পাড়ের হোটেলে ভাত খেতে যায়। তাই আমাদের বেচাকেনা লাড়ে উঠতে চলেছে। তুমি ঠিকঠাক শুনেছ তো? আমার মনে হচ্ছে কোনো গুজবে কান দিচ্ছ তুমি। ওই অকর্মা মেয়ে আবার হোটেল দিয়েছে? আমি ঠিকই বলছি, কোনো গুজব না। আজ আমার কাছে এসেছিল বাড়ির পুকুর কাটাবে, বায়া টাকাও অর্ধেক দিয়ে গেছে। তাহলে মনে হয় ভালোই কেনাবেচা হয় নদীর পাড়ের হোটেলে। আমাদের বাজারের হোটেলে যে কেনাবেচাই হয় না। ওই মুখ পোড়া যে আমাদের থেকে বড়লোক হয়ে যাবে, আমি মুখ দেখাবো কি করে? তোমার সে নিয়ে চিন্তা করতে হবে না। আমি ভাবছি ওই হোটেলের পাশে আমিও একটা হোটেল দিব। আমি গরুর মাংস বিক্রি করব। তাহলে দেখব কেমনে ওর হোটেলে ওই ডাল ভাত খেতে মানুষ যায়। সে তুমি ভালো ফোন দিয়ে এঁটেছো। শখ কম না। শুক্কুরে শুক্কুরে 8 দিন হলো আর বড়লোক হতে এসেছে। ডাল ভাত রান্না করতে জানলেই কি হোটেলের মালিক হওয়া যায় নাকি? অপেক্ষা করো গিন্নি, অপেক্ষা করো। শুধু কালকে হোটেলটা চালু করি, তারপরে দেখবে কিভাবে জব্দ করি ওদের। এ কি দিদি, আমাদের হোটেলের পাশে রাতারাতি আরেকটা হোটেল কোথা থেকে আসলো? কালকে তো এই হোটেলটা দেখিনি এখানে। বুঝতে পেরেছি, আমাদের হোটেলের কেনাবেচা ভালো হয়, তাই হিংসা করে আমাদের হোটেলের পাশে আরেকটা হোটেল দিয়েছে। থাক, ও নিয়ে আমাদের ভাবতে হবে না, আমরা আমাদের মতো হোটেল চালাবো। কোনো কাজে নামলে বাধা তো আসবেই, কিন্তু আমাদের থেমে থাকলে চলবে না। আমাদেরকে আরো বেশি মনোযোগী হয়ে কাজ করতে হবে। তুমি ঠিকই বলেছো ঠাকুমা, আমাদের আগের তুলনায় আরো বেশি মনোযোগী হতে হবে। জব্বার মিয়া যে বাজারের হোটেল এখানে নিয়ে এলে বুঝি? নদীতে মাছ ধরতে ধরতে খুঁটো লেগেছে। কি কি আছে তোমার এই হোটেলে? কি খাবে বলো? গরুর মাংস, মুরগির মাংস, ইলিশ মাছ, বোয়াল মাছ, যা চাই তাই পাবে। কি দেবো সেটা একবার বলো। না মানে বলছিলাম, আমি তো জেলে, ক টাকাই বা রোজগার করি বলো? এত মাছ মাংস কি আমাদের কপালে আছে? কমে ক টাকায় খাওয়াতে পারবে সেটা বলো। যেমন খাবার তার তেমন দাম। খাবার ভালো হলে তো দামটাও একটু বেশিই হবে। এই ধরুন, কম হলেও 200 টাকা, এর চেয়ে কমে এ খাবার পাওয়া যাবে না। নুন আনতে পান্তা ফুরায় আমাদের। এত টাকা দিয়ে কি আমাদের আর খাবার খাওয়া সম্ভব? পাশের হোটেলে ভালো 40 টাকার মধ্যেই পেট পুরে খাওয়া যায়, তাই আমরা ওখান থেকেই খাই। যাও যাও, ওই সস্তা হোটেলেই যাও। পচাবাসি খাবার খাওয়া তোমাদের কাম। এই সব ভালো মানের খাবার তোমাদের খেতে হবে না। নতুন হোটেল দিয়েছো দেখছি। ভাবলাম আজ তোমার হোটেলে খাবো। তা কয় টাকা দিয়ে খেতে পারবো বলো তো? মানে আমার হোটেলের খাবারটা খুবই ভালো এবং এর মানও খুবই ভালো, তাই এটার দামও একটু বেশি। 200 টাকা হলে একেবারে ঠিকঠাকভাবে খেতে পারবেন। এত টাকা কি বলো? থাক, আজ যখন এসেই পড়েছি তাহলে না হয় খেয়েই যাই। তবে আমার কাছে তো এত টাকা নেই, কিছু টাকা বাকি রেখে যাই, কালকে দিয়ে যাব, তাতে কি হবে? না বাপু, বাকি দিতে পারবো না। বাকিতে বেচা কেনা জব্বার মিয়া করে না, এটা কি তুমি জানো না নাকি? বুঝেছি বুঝেছি, থাক, তোমার দোকান থেকে খেতে হবে না। আমার জন্য
ওদের দোকানটাই ঠিক আছে, 40 টাকায় খাবারও খাওয়া যায়, আবার বাকিও রাখা যায়। তুমি বাপু তোমার বড়লোকি খদ্দের নিয়ে থাকো। না না, এভাবে তো চলতে দেওয়া যায় না, ভিন্ন কিছু একটা ভাবতে হবে। সস্তায় খাবার দিয়ে সব খদ্দারগুলো নিয়ে যাচ্ছে। আমিও জব্বার, দেখে নিব। আগামীকাল দেখ তোর সময়টা কেমন কাটে। এ কি ঠাকুমা, আমাদের হোটেলটা তো এখানেই ছিল। দেখো কে যেন আমাদের হোটেলটাকে ভেঙে নদীতে ভাসিয়ে দিয়েছে। এখন কি করব আমরা? এত বড় শত্রুতা আমাদের সাথে করতে পারলো? কেন করলো আমাদের সাথে এমন? এই কাজ জব্বার মিয়া ছাড়া আর কেউ করেনি। তার হোটেলে কেনা বেচা নেই, তাই আমাদের হোটেলটাকে ভেঙে ফেলেছে, যাতে সব মানুষ তার কাছে যায়। থাক, এই কথা এখন বলতে যাস না, তাহলে আমরা বিপদে পড়ব। মনে নেই পুকুর কাটার জন্য যে 4000 টাকা দিয়ে এসেছিস? আগে ওই টাকা ফেরত আনতে হবে, না হলে দেখা যাবে ওই টাকা আর ফেরত দিবে না। ঠিকই বলেছ, কালকেই টাকা ফেরত নিয়ে আসবো। কিন্তু এখন কি করব? আমাদের হোটেলের ছাউনিটা যে নেই, টেবিলগুলো সব নদীর পানিতে ফেলে দিয়েছে। খদ্দের এলে কিভাবে খেতে দেব? কি করবি এখন? আমরা যে খাবার রান্না করে নিয়ে এসেছি আর সারাদিনের খাবার নিয়ে এসেছি, সব খাবার নষ্ট হয়ে যাবে দেখছি। ঠাকুমা, তোমার গায়ে যে চাদরটা আছে, ওই চাদরটা বিছিয়ে দিয়ে না হয় আজকে খেতে দেব। কালকে আবার নতুন করে হোটেল উঠাতে হবে। সেটাই ভালো হবে, তাছাড়া যে আর কোনো উপায়ও দেখতে পাচ্ছি না। আজকে না হয় এভাবেই চালিয়ে দেব। জব্বার কাকা, ও জব্বার কাকা, বাসায় আছেন? কি হয়েছে কি? এই সকাল সকাল কেউ কাউকে এভাবে ডাকে নাকি? কিসের জন্য এসেছিস সেটা বল। আমি তো আপনাকে পুকুর কাটার জন্য 4000 টাকা দিয়েছিলাম। আপনি বলেছিলেন যে 8000 টাকা হলে কেটে দিতে পারবেন। আমি এখন পুকুর কাটাতে চাচ্ছি না, আমার টাকা আমাকে ফেরত দিন। কিসের টাকা? কোনো টাকা ফাঁকা হবে না। কাজের জন্য বায়না হিসেবে টাকা দিলে সে টাকা আর ফেরত হয় না। কোনো টাকার জন্য আমার সাথে কোনো কথা বলবে না, এই আমি বলে দিলাম। কোনো বায়না টায়না আমি বুঝি না। টাকা দিয়েছিলাম, এখন ফেরত চাচ্ছি। গরিবের টাকা আপনি খেতে পারবেন না। কি করবি তুই? কি করবি শুনি? কোনো টাকা দেব না, এই বলে দিলাম। আমি জানি আমাদের হোটেলটাও আপনি লোক দিয়ে ভেঙে ফেলেছেন, এখন আবার আমার টাকা ফেরত দিতে অস্বীকার করছেন। আমি যে তোর হোটেল ভেঙেছি কে দেখেছে শুনি? তোর হোটেল ওখানে না থাকাই ভালো, ভেঙেছি বেশ করেছি। দূর হ আমার বাড়ি থেকে, সকাল সকাল যত ঝামেলা, যত আর ভালো লাগে না। এ কি, মন খারাপ করে ফিরে এলি যে? কি হয়েছে? তোকে এমন দেখাচ্ছে কেন? ঠাকুমা, আমি টাকা চাইতে যাওয়ায় আমাকে অপমান করে বের করে দিয়েছে। বলে কোনো টাকা পাবি না, বায়না টাকা নাকি ফেরত হয় না। আর বলে আমাদের হোটেল ভেঙেছে, বেশ করেছে। ওই হোটেল না থাকাই ভালো। কি করবি বল? আমাদের বড় অপরাধ হলো আমরা গরিব। আজ গরিব বলে আমাদের উপরে নির্যাতন হয়, প্রতিবাদও করতে পারিনি। কে বলেছে প্রতিবাদ করতে পারি না? চলো আমরা মোড়ল বাবুর কাছে বিচার দেব, তিনি নিশ্চয়ই এর একটা বিহিত করবেন। তাই চল, একমাত্র মোড়ল বাবুই পারবে আমাদের পাশে থেকে সাহায্য করতে। মোড়ল বাবু, আমাদের সাথে অন্যায় হচ্ছে। আমরা গরিব মানুষ, আমাদের সাথে অন্যায় করলে আমরা কোথায় যাব বলেন? কি হয়েছে কি? কে করেছে তোদের সাথে অন্যায় সেটা তো আগে বল, না বললে বুঝবো কিভাবে? পুকুর কাটার জন্য জব্বার মিয়া 8000 টাকা চেয়েছিল, কিন্তু আমরা 4000 টাকা দিয়েছিলাম। কিন্তু এখন আমরা পুকুর কাটাতে চাচ্ছি না, কিন্তু তার কাছে আমাদের দেয়া 4000 টাকা চাইতেই
সে বলে বায়নার টাকা ফেরত হবে না। আচ্ছা, এই ব্যাপার। যদি তুমি টাকা দিয়ে থাকো তাহলে তোমার টাকা তুমি পেয়ে যাবে, কোনো চিন্তা করো না। শুধু তাই না মোড়ল বাবু, আমরা গরিব মানুষ, একটা ভাতের হোটেল দিয়েছিলাম। ওই হোটেলের উপার্জন দিয়ে আমাদের সংসার চলতো, কিন্তু ওই হোটেলটা কেউ ভেঙে ফেলেছে। এখন আমরা কিভাবে থাকবো, কি খাবো? না না, এ তো ঘোর অপরাধ। এ অপরাধ কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। আমার গায়ে এ ধরনের কাজ আমি কখনোই মেনে নিতে পারি না। কালকে বিকেলে বৈঠক হবে, এই বৈঠকে সবাই চলে আসবে কিন্তু। জি মোড়ল বাবু, আমরা ঠিক সময় মতো চলে আসব। জব্বার মিয়া, আমি যা শুনেছি তা কি সত্যি? তুমি কি ওই কাজগুলো করেছো? আমাকে ক্ষমা করে দিন মোড়লবাবু, আমার বড্ড ভুল হয়ে গেছে। এরকম ভুল আমি আর কখনোই করব না। লোভে পড়ে আমি যে অপরাধ করেছি, এই অপরাধের কোনো ক্ষমা নেই আমি জানি, তবু আমি সকলের কাছে ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করে দিন। ভুলগুলো বুঝতে পেরেছো, সেটা তো খুব ভালো কথা, কিন্তু যে ক্ষতি করেছো তার মাসুল তো তোমাকে দিতেই হবে। মোড়লবাবু, আমাকে ক্ষমা করে দিন। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি যে হোটেল ভেঙে ফেলেছিলাম সেটা আবার তৈরি করে দেব, আমাকে ক্ষমা করে দিন। লোভে পড়ে আমি এই কাজ করে ফেলেছি, আমার বড্ড ভুল হয়ে গেছে রে, বড্ড ভুল হয়ে গেছে। পুকুর কাটার কথা বলে যে টাকা নিয়েছো, সেটার ব্যবস্থা কি করবে? সেটার ব্যবস্থা তাড়াতাড়ি করো। আগে মোড়লবাবু, আমি কালকেই পুকুরটা কাটার জন্য লোক পাঠিয়ে দেব। আমাকে আর টাকাও দিতে হবে না, আমি সবার কাছে ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করে দিন।